প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করে দুটি সংগঠনের কর্মীরা। এদিকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা। এ সময় মিশনগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়। কিছুটা স্বাভাবিক হয়ে আসা ঢাকা দিল্লির সম্পর্ক আবারও তিক্ত। দুদেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবে নতুন করে উত্তেজনা দ্বিপক্ষীয় সম্পর্কে। ওসমান হাদির হত্যার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভের মধ্যে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে একদল মানুষ বিক্ষোভ দেখায়, ছোড়া হয় ঢিলো। এরপর রবিবার থেকে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়। আর ময়মনসিংহে একটি কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে কট্টর হিন্দুত্ববাদী একটি সংগঠন। বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়া হয়। এরপর নিরাপত্তার স্বার্থে সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা দেয়া স্থগিত করা হয়। বিক্ষোভ হয়েছে মঙ্গলবারও। এদিকে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চালানো হয়। এছাড়া কলকাতা উপ হাইকমিশন ও গুয়াহাটিতে সহকারী হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাতে এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ণ করে বলে জানানো হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম জানান, পুরো ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ভারতীয় হাইকমিশনার। এখানে একটা শব্দ আমরা ব্যবহার করেছি, প্রি মেডিটেটেড। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। আপাতত এটা বন্ধ আছে, অতি সত্বর খুলে গেলে যথাযথভাবে আপনাদেরকে এটা অবহিত করা হবে। ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশের মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 6 বার তলব করা হলো ভারতের হাইকমিশনারকে। এমন পটভূমিতে ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন সংকটের মুখে পড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। গণমাধ্যম পুড়িয়ে দেয়া বা হাদিকে হত্যার অর্থ গণতন্ত্র নয়। তাই গণতন্ত্রকে ধ্বংস না করে বাঁচাতে সবার ঐক্যবদ্ধ চেষ্টা প্রয়োজন, এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে জামাত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, দুর্নীতিমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়াই জামাতের লক্ষ্য এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের ভোট নেয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে বিএনপি জামাত। তফসিল ঘোষণার 24 ঘন্টা যেতে না যেতেই একজন স্বতন্ত্র প্রার্থীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজনীতির মাঠ। সেই ঘটনার জেরে দুটি শীর্ষ গণমাধ্যমে অগ্নিকাণ্ড ও মব সন্ত্রাসে স্পষ্ট হয় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা ও ঘাটতি। এমন বাস্তবতায় ডেইলি স্টার আয়োজিত ইলেকশন ডায়ালগে বক্তার আসনে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এ সময় সাম্প্রতিক ঘটে যাওয়া সহিংসতায় উদ্বেগ উঠে আসে রাজনৈতিক নেতাদের কণ্ঠে। নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে জামায়াত ও বিএনপি। নারীর সচেতনতা, সামাজিক সচেতনতা লাগবে, আইনি পদক্ষেপ লাগবে। এগুলোকে আমরা এনশিওর করব যাতে এই অতীতের ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে। থার্ড হলো নারীর কর্মসংস্থান এবং তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা কতগুলো প্রকল্প চিন্তা করেছি। নারীর জন্য আলাদা প্রকল্প। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। দুর্ভাগ্যক্রমে সেই সুযোগটাও যেন আমরা অলমোস্ট হারাতে বসার উপক্রম হয়েছে। গত কয়েক মাসে, বিশেষ করে কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটল, এই ঘটনাগুলোতে মানুষ কিন্তু অনেক উদ্বিগ্ন হয়ে উঠেছেন এবং মানুষ ভাবছেন, আবার নতুন করে ভাবছেন যে নির্বাচনটা আদৌ হবে কি। তবে বিএনপি জামায়াতকে অভিযোগের মুখে দাঁড় করায় এনসিপি। সর্বোপরি সিভিক রাইটসের প্রশ্নে আমাদের
এই মুহূর্তে যে সংকট, যে একটা সামাজিক ফ্যাসিবাদের উত্থান আমরা দেখতে পাচ্ছি, সেটার জন্য আমাদের একটা তো রাষ্ট্রের জায়গা থেকে, সরকারের জায়গা থেকে কাজ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের নতুন সিভিল সোসাইটি লাগবে, নাগরিক সমাজ লাগবে, পলিটিক্যাল কমিউনিটি লাগবে, যেখানে রেসপন্সিবল সিটিজেন গ্রো করবে। আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে র্যাব নিষিদ্ধের প্রশ্নে নিজেদের ভাবনা তুলে ধরেন তারা। Decentralization of power, administrative and political power, even the state apparatus, সেটাকে বিকেন্দ্রীভূত করতে হবে। ভোটের মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর ৭১-এর ভূমিকার কথা স্মরণ করা প্রয়োজন বলেও মত দেন সিপিবির সাবেক সভাপতি। আমাদেরকে তো এখনো দেখেন নাই, একবার ট্রাই করে দেখেন না। আমি বলবো ৭১ সালে দেখেছি প্রভিন্সিয়াল গভর্নমেন্টের 4টা মন্ত্রী ছিল, আপনাদের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছে জোরে সোরে। সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা, যুক্ত হচ্ছি তার সাথে। পার্থ, তারেক রহমানকে বরণে বিএনপির প্রস্তুতির সবশেষ কী তথ্য আছে আপনার কাছে জানাবেন, সেই সাথে নেতাকর্মীরা কি বলছে জানাবেন। প্রিয় নেতার যে দেশে আগমনের যে মহেন্দ্রক্ষণ, সেই মহেন্দ্রক্ষণের দীর্ঘ অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা রয়েছে। আমরা দুপুরের পর থেকেই এই জায়গাটিতে অবস্থান করছি, কথা বলেছি নেতাকর্মীদের সাথে। তারা বলছেন দীর্ঘ 17 বছরের বেশি সময় পর প্রিয় নেতা দেশের মাটিতে পা রাখবেন এবং বিমানবন্দর থেকে এই জায়গাটিতে আসবেন এবং জাতির উদ্দেশ্যে কিন্তু কথা বলবেন। তবে দলীয় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু 25 ডিসেম্বর এই জায়গাটিতে সশরীরে উপস্থিত হয়ে প্রিয় নেতার সঙ্গে কিন্তু সাক্ষাতের যে সুযোগ সেটি কিন্তু পাবেন না। এই বিষয়টি মাথায় রেখে মূলত মঞ্চ তৈরির যে কার্যক্রম চলছে এবং মঞ্চ দেখার উদ্দেশ্যে কিন্তু রাজধানী ঢাকা সহ রাজধানী ঢাকার আশেপাশের যে জেলা উপজেলাগুলো রয়েছে সেই জেলা উপজেলা থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারা তাদের অনুসারীদেরকে নিয়ে এই জায়গাটিতে আসছেন এবং মঞ্চ পরিদর্শন করছেন এবং সংবাদকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে তাদের যে আবেগ অনুভূতির যে জায়গাটি সেই বিষয়গুলো কিন্তু ব্যক্ত করছেন। তারা বলছেন দীর্ঘ 17 বছরের বেশি সময় পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার আশা নিয়ে রাজনীতি অঙ্গনে যে নতুনত্ব আসবে, যে পরিবর্তন আসবে, সেই পরিবর্তনের দীর্ঘ অপেক্ষায় কিন্তু নেতাকর্মী রয়েছে এবং এই মঞ্চ তৈরির যে কার্যক্রম সেটি কিন্তু 40% শেষের পথে এবং বাকি যে 60% রয়েছে সেটিও 25 ডিসেম্বরের আগেই সম্পূর্ণ হবেন এবং এই যেই পুরো এরিয়াটি কিন্তু একরকম নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজেপি সহ নানা পর্যায়ের যে আইনি সুরক্ষা এবং আইনি যেই যে সমাধানগুলো সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। আমরা এখানে উপস্থিত একজন নেতার সঙ্গে একটু কথা বলবো। একটু বলবেন, আপনাদের নেতা দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখবেন, আপনাদের আশা প্রত্যাশার জায়গাটা একটু বলবেন। আমি উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এসেছি। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল কমিটির সদস্য হিসেবে কাজ করছি। ভাইরা, আপনারা জানেন আমরা বিগত ফ্যাসিস্ট রেজিমে আমরা কিন্তু ক্ষমতা দেখে আমরা কিন্তু সংগঠন করতে আসি নাই। আমরা যখন দেখেছি এদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতনের সীমা ফ্যাসিস্ট যখন ছাড়িয়ে গিয়েছিল, আমরা ঠিক তার প্রতিবাদ স্বরূপ রাস্তায় নেমে এসে ছাত্র সমাজ আমরা দীর্ঘ ফ্যাসিস্ট মুক্তির আন্দোলন সংগ্রামে নিজেকে আমরা এখানে অব্যাহত রেখেছি। আমার মতো এখানে সবাই যারা উপস্থিত হয়েছে সকলেই কিন্তু যেমনটি শুনছিলেন আসলে দীর্ঘ সময় ধরে যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল সেই বিষয়টি দেশ আসার পরে তার হাত ধরে রাজনীতিতে আসবে এমনটি কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে 300 ফিট থেকে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ। ধ্বংস হওয়া নির্বাচন ব্যবস্থার সব অপবাদ ঘুচিয়ে দিতে চান সিএসি এএমএম নাসিরউদ্দিন। ঢাকা নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মত বিনিময়ে এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ না করলে ইসির ঘুম হারাম হয়ে যায়। আইনের বিধানের মাধ্যমে তারা সাহসী পদক্ষেপ নিলেই নির্বাচন সুষ্ঠু হবে। দেশের ক্রান্তি লগ্নে ইসির দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে ইসির এই মতবিনিময় সভা মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই আয়োজনে ছিলেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। এতে যোগ দিয়ে পুলিশ মহাপরিদর্শক জানান, ভোটের মাঠে সর্বাত্মক সহায়তা দেয়া হবে ইসিকে। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। আর খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন সিইসি। কোথায় সাধারণ মানুষ, এরা কোথায় আপনার ম্যাজিস্ট্রেট সাহেবকে খুঁজবে, ইলেকট্রাল ইনকোয়ারি কমিটিকে খুঁজবে, এটা হবে না। কমপ্লেইন রিড্রেস করার জন্য একটা সেন্টার থাকতে হবে এবং ইমিডিয়েটলি আপনারা যদি কোনো এরকম ভায়োলেশন হয় ওই কমপ্লেইন সেন্টার থেকে ম্যাজিস্ট্রেটের কাছে রেফার করবেন। তিনি বলেন, আইন সবার জন্য সমান, অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। দেশের এই ক্রান্তি লগ্নে কমিশন যে দায়িত্ব পালন করছে তা পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন সিইসি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও আসাদুজ্জামান খান কামাল সহ 17 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিলেন ট্রাইব্যুনাল 1। একই সাথে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 21শে জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। 24 আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, 2009 সালে ক্ষমতায় যাওয়ার পর দীর্ঘদিনের শাসন ব্যবস্থা কায়েম করতে আওয়ামী লীগ গুমের সংস্কৃতি চালু করে সময়ের পরিক্রমায় বিরোধী মত দমনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে অসংখ্য মানুষকে গুম করা হয়, চালানো হয় নির্মম নির্যাতন। সেই সব ঘটনায় অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মঙ্গলবার 2016 থেকে 2024-এর গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমদ সিদ্দিকী সহ সাবেক ও বর্তমান 17 সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়া হয়। এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ করা হবে 21শে জানুয়ারি। এদিন প্রসিকিউশন দাবি করেন, বিচার দীর্ঘায়িত করার চেষ্টা করছে আসামি পক্ষ। আসামিদের ডিফেন্সের নানা রকম স্ট্র্যাটেজি থাকে, সো এটা তাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা এটাকে যথাসম্ভব দীর্ঘায়িত করে এটাকে প্রলম্বিত করার চেষ্টা করছেন, যেটা আমাদের আইনের যে স্পিরিট এবং আইনের যে সেকশন সেটা সম্পূর্ণভাবে বিরোধী। তবে আসামি পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। মামলা ড্র্যাগ করার কোনো ইন্টেনশন আমাদের অন্তত নেই এবং এটা কোনোভাবেই প্রমাণ দেখাতে পারবে না। আসামিদেরকে আমরা ডিফেন্স করছি, তারা নির্দোষ এবং নির্দোষভাবে প্রমাণিত হয়ে খালাস পাবে। এদিন বিচার বহির্ভূত শতাধিক গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলা, আশুলিয়ায় মরদেহ পুরানো মামলা ও মাহবুবুল আলম হানিফের মামলার সাক্ষ্য গ্রহণ হয়। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ওসমান হাদির রক্তের বদলা নেয়ার প্রত্যয় ব্যক্ত করে শহীদের শপথ নিল ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর শাহবাগে শপথ পড়ান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। যে হাত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রতিহতের পাশাপাশি হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় 25শে ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কোনো কর্মসূচি না রাখার ঘোষণা দেন জাবের। তবে 24 এবং 25শে ডিসেম্বর দেয়াল লিখন ও বিভিন্ন সামাজিক মাধ্যমে ওসমান হাদির মহৎ কর্ম বিশ্বের সামনে তুলে ধরতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। 26শে ডিসেম্বর থেকে টানা কর্মসূচি চলবে বলেও জানান তিনি। যারা শহীদ ওসমান হাদিকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে, তাদেরকে এই বাংলাদেশের মাটিতেই তাদের জানাজা এবং দাফনের ব্যবস্থা করব আমরা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 212 ফরিদপুর 2-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 212 ফরিদপুর 2। আমার সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ খেলাফত
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শাহ মোহাম্মদ আকরাম আলী। তার সাথে কথা হবে কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ জনগণকে, সেই সাথে বিজয়ী হলে কি কি করবেন এই দুই আসনে। আপনাকে ডিবিসি নিউজের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে যুক্ত করেন তাহলে ইনশাআল্লাহ, আসলে তো আমরা দেশ স্বাধীন করেছিলাম, এদেশে শান্তি আসবে, পরস্পর মিল মহব্বত হবে, দেশের উন্নতি হবে এবং মানুষ নিরাপদে থাকবে, সব বিষয়ে উন্নতি হবে, চিকিৎসার উন্নতি হবে, শিক্ষার উন্নতি হবে, চরিত্রের উন্নতি হবে। কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ আমরা দেখতেছি উন্নতি তো বাহ্যিকভাবে কিছু দেখা গেলেও বাস্তবে কোনো উন্নতি দেখা যায় না, বিশেষ করে দ্রব্যমূল্য অন্যান্য বিভিন্ন ব্যাপারে এদেশের জনগণ খুবই কষ্টে চলতেছে, আইন শৃঙ্খলা সুন্দরভাবে হইতেছে না, শিক্ষাও সুন্দর হইতেছে না। এই সমস্ত ব্যাপারে কিভাবে দেশে শান্তি আসে, শিক্ষা সুন্দর হয়, চিকিৎসা সুন্দর হয়, মানুষের জীবনের জানের নিরাপত্তা হয়, এই চেষ্টা ইনশাল্লাহ আমি করব। আল্লাহ পাক যাতে এদেশের মানুষকে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সুচিকিৎসা পায়, সুশিক্ষা পায়, সুচরিত্রবান হয়, এই ভিত্তিতে আমি চিন্তা করব এবং দেশের উন্নতি, রাস্তাঘাট, চিকিৎসা, যে সমস্ত ব্যাপার আমাদের প্রয়োজন, দ্রব্যমূল্য সবসময় ঊর্ধ্বগতি থাকে, মানুষ এতে খুব অতিষ্ঠ। এই দ্রব্যমূল্য স্থিতিশীল যাতে হয়, স্বাভাবিক ক্রয়ের মধ্যে থাকে মানুষের, এটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, এদেশের মানুষ যাতে এদিক দিয়ে খুব শান্তিতে থাকতে পারে। কারণ বিভিন্ন রকমের সমস্যা আমাদের দেশের মানুষের হইতেছে, বিশেষ করে পরস্পর মিল মহাব্বত নেই, মারামারি, কাটাকাটি, হানাহানি এরকম হয়। মানুষ তো মুসলমান, আমরা মিল মহাব্বতের সাথে থাকবো। আল্লাহ বলছেন, রসুল বলছেন, মুসলমান পরস্পর ভাই ভাই, মিল মহাব্বতের সাথে থাকা এবং সবাই মিলে দেশের উন্নতি করা যায়, শিক্ষার উন্নতি করা যায়, চরিত্রের উন্নতি করা যায়, চিকিৎসার উন্নতি করা যায়, সর্ববিষয়ে যাতে মানুষ শান্তির নিঃশ্বাস ছাড়তে পারে, এই চেষ্টা আমি ইনশাল্লাহ করবো এদেশে। যদি সংক্ষেপে একদমই 20 সেকেন্ডে উত্তর দিবেন, কি কি প্রত্যাশা দিচ্ছেন আপনি আপনার ভোটারকে, বা কেমন সাড়া পাচ্ছেন? আপনি তো আসলে আগে পরে নির্বাচন করেনি, কেমন ফিডব্যাক দিচ্ছে আপনাকে আপনার ভোটাররা? আলহামদুলিল্লাহ, আমি সাড়া খুব ভালো পাচ্ছি, সুন্দর পাচ্ছি। নির্বাচন যদি সুষ্ঠু হয়, ইনশাল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ। জি দর্শক, দেখছিলেন আসলে CSRM নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা এই মুহূর্তে ছিলাম ফরিদপুর 2 আসন, সংসদীয় আসন 212। কথা বলছিলাম বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মোহাম্মদ আকরাম আলীর সাথে। কেমন সাড়া পাচ্ছেন, প্রচারণা কেমন চলছে, সে বিষয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছিলাম। আমাদের পরবর্তী আয়োজন রাত 9টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ডিবিসি নিউজের সঙ্গেই থাকবেন। ভারতের মতো বড় প্রতিবেশী দেশের সাথে তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশ, এমন তথ্য জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা নিজেই সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সরকারি ক্রয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমরা চেষ্টা করছি কোনোভাবে নষ্ট হবে একটা নেইবারিং কান্ট্রিকে, আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন, আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি। সেই জন্য তো ভারত একটা বড় নেইবার, সেই জন্য ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানের তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। অতএব আমরা কেন রিজনে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না, আর ভারত তো সবচেয়ে বড় নেইবার আমাদের।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করেছেন মানবাধিকার সংগঠনের নেতারা। হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জেলায়। দুপুরে নাগরিক কোয়ালিশনের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের নেতৃত্বে 18 জনের একটি দল দীপুর পরিবারের সাথে সাক্ষাৎ করে। এ সময় শহীদুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। ধর্মের নামে মব সন্ত্রাসে জড়িতদের গণমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আগুন ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। এদিকে হত্যার প্রতিবাদে সকালে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট ও জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় দীপু দাস হত্যায় দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবি জানানো হয়। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন থেকে দীপু হত্যার বিচার ও সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দাবি জানানো হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।